जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे इन धड़कनों में यूं समा गई। পাহাড় মানেই শুধু রাস্তা আর গন্তব্য নয়, পাহাড় মানেই অনুভূতি। আজকের এই যাত্রা শুরু হচ্ছে তুষার ঢাকা সিমলার শান্ত সকাল থেকে, মানালির ঘুরপাক খাওয়া পাহাড়ি রাস্তা পেরিয়ে, আর শেষে পৌঁছবো পার্বতী ভ্যালির কোলে লুকিয়ে থাকা স্বপ্নের গ্রাম কাসলে। মেঘ, নদী, পাহাড় আর অফুরন্ত গল্প নিয়ে চলো শুরু করা যাক আমাদের সিমলা মানালি কাসল ট্যুর। वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। প্রথমেই আসি হাওড়া থেকে আপনারা কালকা অথবা চণ্ডীগড় কিভাবে পৌঁছাবেন। হাওড়া স্টেশন থেকে প্রত্যেক দিন রাত 9:55 নেতাজি এক্সপ্রেস ছাড়ছে, আর এই ট্রেন মোটামুটি 29 ঘন্টা থেকে 30 ঘন্টা সময় নেয় কালকা পৌঁছাতে। এটাই কিন্তু এই রুটের একমাত্র ডাইরেক্ট ট্রেন। নেতাজি এক্সপ্রেস কালকা পৌঁছানোর টাইম ভোর 3টে, আমরা পৌঁছালাম 5:30 নাগাদ। কালকা স্টেশনটাও কিন্তু খুব সুন্দর। আমাদের কালকা হয়ে যাওয়ার একমাত্র কারণ হলো এই প্রথমবার আমরা সিমলা যাচ্ছি, এবং কালকা থেকে যে টয় ট্রেন সিমলা পর্যন্ত যায়, শিবালিক এক্সপ্রেস অথবা হিমগিরি এক্সপ্রেস, এটা কিন্তু হেরিটেজ সাইট ঘোষিত হয়েছে। সেই জন্য এই রুটটা আমরা কিন্তু একেবারেই মিস করতে চাইছিলাম না। আপনারা যদি চণ্ডীগড় হয়ে যান সেক্ষেত্রে আপনাদের 1 থেকে 2 ঘন্টা সময় তো বাঁচবে, কিন্তু এই যে হেরিটেজ ট্রেন লাইনটা সেটা কিন্তু আপনারা মিস করবেন। তাই আমি পার্সোনালি রিকোয়েস্ট করব, ঘন্টা 2 সময় বেশি দিয়ে হলেও এই অসাধারণ ট্রেন যাত্রার সাক্ষী থাকতে কিন্তু ভুলবেন না। টয় ট্রেনে কালকা থেকে সিমলা 96 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, আর এই 96 কিলোমিটার দূরত্বের প্রত্যেকটা বাঁকে বাঁকে আপনার জন্য অপেক্ষা করে রয়েছে অসাধারণ সৌন্দর্য, আর সাথে রয়েছে 112খানা টানেল অতিক্রম করে যাওয়ার অভিজ্ঞতা, যার মধ্যে অনেকেই জানেন সেই বিশ্ববিখ্যাত 33 নম্বর বারক টানেলের কথা, যেটা কিছুটা হন্টেড নামেও পরিচিত। তবে আমাদের সেরকম কোনো অভিজ্ঞতা হয়নি। অসাধারণ সুন্দর পাহাড়ি ল্যান্ডস্কেপ, পাহাড়ি সুন্দর ছোট্ট ছোট্ট কাঠের স্টেশন, এইসব দেখতে দেখতে আমরা কখন যে সিমলার কাছাকাছি পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। আমার জীবনের এক অন্যতম ট্রেন জার্নি হয়ে থাকবে এই কালকা সিমলা রুটের টয় ট্রেনের অভিজ্ঞতা। এখন চারদিকে যে সবুজ দেখছেন, আপনারা যদি ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত যান, এই জায়গাটা কিন্তু পুরো সাদা বরফে ঢাকা পাবেন, আর এপ্রিল মাসে গেলে চারদিকে রডোডেন্ড্রনের বাহার দেখতে পাবেন। আচ্ছা, এবার বলি এই হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেসের আপ ডাউন টিকিট এবং টয় ট্রেনের টিকিট, এগুলো কিন্তু আপনাদের নিজেদের কাটতে হবে, এটা কিন্তু প্যাকেজের মধ্যে থাকে না। চারদিকের ভীষণ সুন্দর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছে গেলাম সিমলা রেলওয়ে স্টেশনে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছিল। এসে পৌঁছালাম আমরা সিমলার হোটেলে। সিমলাতে আমাদের হোটেলের নাম ছিল সিলিকন ইন। এখানে প্রত্যেকের ডকুমেন্টস জমা দিতে হয়। আর চলুন আমাদের সিমলার রুমটা একটু দেখিয়ে দিই। রুম নাম্বার ছিল 202। এই হচ্ছে রুম, ডাবল বেড, এদিকে চেয়ার টেবিল দিয়ে বসার ব্যবস্থা রয়েছে, ওদিকে একটা বড় ওয়ার্ড্রব রয়েছে। বেডটাও বেশ বড়, 3 জন ভালো মতো অ্যাডজাস্ট হয়ে যেতে পারে এখানে। আচ্ছা, বেডের ওই সাইডে একটা বড় ড্রেসিং টেবিল রয়েছে, এদিকে টিভি ক্যাবিনেট রয়েছে, টাওয়াল দেওয়া রয়েছে, সাবান শ্যাম্পু দেওয়া রয়েছে, ইলেকট্রিক কেটেল, সবকিছু মোটামুটি যা যা দরকার দেওয়া রয়েছে। আর এই সাইডে দেখছি বড় একটা আয়না রয়েছে। চলুন এবার এই রুমটা থেকে ব্যালকনির ভিউটা একটু আপনাদের দেখিয়ে দিই। এই সাইডে এদিকে রয়েছে একটা ব্যালকনি, চার্জিং পয়েন্টও অনেক দিকেই রয়েছে। এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে বেশ সুন্দর ভিউ রয়েছে। দেখুন পুরো সিমলা শহরের চারদিকটা কিন্তু এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। বুঝতেই পারছি রাত্রের ভিউটা কিন্তু বেশ ভালো হবে। তো সিমলাতে এই ছিল আমাদের রুম। সিমলাতে আমরা একদিনই স্টে করব, আজই আমাদের প্রথম দিন।
ফ্রেশ হয়ে আমরা চলে এলাম লাঞ্চ করতে। এখানে বুফে সিস্টেম এবং ভেজ ননভেজ সবই থাকে, আপনারা নিজেদের ইচ্ছা মতো নিয়ে খেতে পারেন। লাঞ্চের পর্ব শেষ করে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিইং করতে। এক্ষেত্রে বলে রাখি, আমাদের 14 জনের গ্রুপ ছিল, সেজন্য আমরা বড় একটা ট্রাভেলার গাড়ি করেই ঘুরতাম। তো সেই ট্রাভেলার গাড়ি আমাদের এনে দিল সিমলা কার স্ট্যান্ডের কাছে, এবং সেখান থেকে আমাদের ছোট গাড়ি করে ওপরে উঠতে হলো জাকু টেম্পল যাওয়ার জন্য, কারণ ওপরের দিকে বড় গাড়ি যায় না। মল রোড থেকে মোটামুটি 3 কিলোমিটার দূরে সিমলার সর্বোচ্চ শৃঙ্গে অবস্থিত এই জাকু টেম্পল। আর এখানে যাওয়ার জন্য আমাদের 4 সিটার গাড়ি করতে হয়েছে, আর প্রত্যেকটা গাড়িতে পার হেড যাওয়া এবং আসার জন্য 100 200 টাকা করে কিন্তু ভাড়া দিতে হয়েছে। এছাড়া কিন্তু এখানে ওপরে যাওয়ার আর কোনো উপায় নেই। যাই হোক, মন্দিরে পৌঁছে আমাদের মনটা কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়ে গেল। মন্দিরের পরিবেশটা এতটাই পবিত্র যে আপনার মনে হবে এখানে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটাই। উপরে ওঠার জন্য সিঁড়িও আছে, আর যাদের পায়ের অথবা কোমরের সমস্যা আছে তাদের জন্য কিন্তু লিফটও আছে। উঠেই বজরংবলীর এইরকম বিশাল বড় একটা মূর্তি দেখতে পাবেন, যে মূর্তিটা কিন্তু সিমলা মল বা রিজ থেকেও দেখতে পাওয়া যায়। বেশ কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে যে গাড়িতে করে আমরা এখানে এসেছিলাম ঠিক সেই গাড়িতে করেই ওনারা আমাদের পৌঁছে দিলেন বাস স্ট্যান্ড বা কার পার্কিং এর সামনে। আর এখান থেকে আমাদের যেতে হবে সিমলা মল। মলে যাওয়ার জন্য লিফট রয়েছে, সেই লিফটে করে উঠলেই কিন্তু আপনারা একদম সিমলার যে মেন মার্কেট সেখান পর্যন্ত পৌঁছে যাবেন। লিফটের টিকিটের মূল্য 20 টাকা। 20 টাকা দিয়ে টিকিট কেটে আপনারা লিফটে করে ওপরে উঠতে পারেন, আবার ওপর থেকে নিচেও চলে আসতে পারেন। যাই হোক, আমরা সিমলা মল মার্কেটের কাছে পৌঁছে গেলাম। বেশ কিছুক্ষণ মল মার্কেটে ঘুরে, আর এই সোজা রাস্তা দিয়েই আপনারা ওপর দিকে যদি চলে যান তাহলে চলে যাবেন সিমলার যে মেন মল বা রিজ সেদিকে। আর যদি আপনারা বাঁ দিকে নিচের দিকে একটা রাস্তা চলে গেছে সেদিকে যান তাহলে চলে যাবেন লক্কর বাজারের দিকে। সিমলায় এথনিক কুর্তির কালেকশন কিন্তু জাস্ট দারুণ দারুণ। যাই হোক, এইসব দেখতে দেখতে আমরা কিন্তু আর লক্কর বাজারের দিকে গেলাম না। এই যে দেখতে পাচ্ছেন এটা লক্কর বাজার, বাঁ দিক দিয়ে যদি নিচে নেমে যান সেদিকে পড়ে। আমরা ডান দিক দিয়ে সোজা উঠে গেলাম সিমলা মল বা রিজের দিকে। এই রাস্তাটা কিন্তু আপনাদের পুরোটাই পায়ে হেঁটেই যেতে হবে, খুব যে স্টিফ রাস্তা তা কিন্তু নয়। যাদের পায়ের বা হাঁটুর প্রবলেম আছে তারা রাস্তার পাশে প্রচুর বসার জায়গা রয়েছে, সেখানে বসে বসে ধীরে সুস্থে কিন্তু ওপর পর্যন্ত উঠতে পারেন। আর ওপরটায় কিন্তু অতি অবশ্যই আসবেন, জাস্ট অসাধারণ জায়গা। ওই দূরে দেখতে পাচ্ছেন সিমলা চার্চ, আর ঠিক তার ওপর দিকে দেখতে পাওয়া যাচ্ছে জাকু টেম্পলের বজরংবলীর মন্দির। আর এই ম্যালের উপর থেকে হচ্ছে রাত্রের ভিউ, জাস্ট অসাধারণ। ম্যালটা কিন্তু একদম মিস করবেন না। আর ম্যালে দারুণ দারুণ খাবার পাওয়া যায়, হিমাচলি নানান ধরনের খাবার রয়েছে, যার মধ্যে আমরা সিড্ডু বলে একটা খাবার ট্রাই করেছিলাম, যেটা কিন্তু আমি বলবো মাস্ট ট্রাই। বেড়াতে গিয়ে লোকাল খাবার ট্রাই না করলে মন ভরে নাকি। আর সিমলা রিজ থেকে পায়ে হেঁটেই আপনারা কিন্তু সিমলা কালীবাড়িটাও ঘুরে আসতে পারেন। এরপর হোটেলে ফিরে যথারীতি ডিনারের পর্ব। খাবার দাবার কিন্তু বেশ ভালোই ছিল। আর এই হচ্ছে পরের দিন সিমলার সকাল। এখান থেকে কিন্তু পুরো সিমলা শহরটা দেখতে পাওয়া যায়। আজ আমাদের সিমলার হোটেল ছেড়ে মানালির উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা। সকাল সকাল ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে আমরা উঠে গেলাম আমাদের ট্রাভেলার বাসে।
এবং বাস রওনা দিয়ে দিল সোজা মানালির উদ্দেশ্যে। সিমলা থেকে বাই রোড মানালি যেতে কিন্তু অনেকটা সময় লাগে, কারণ 226 কিলোমিটার দূরত্ব আজ আমাদের অতিক্রম করতে হবে। প্রায় 7.5 থেকে 8 ঘন্টা সময় লাগবে আমাদের মানালি পৌঁছাতে, এবং রাস্তায় বেশ কিছু টুকটাক সাইট সিন রয়েছে, সেগুলো আমরা করতে করতে যাব। সেই জন্য আজকের সারা দিনটা কিন্তু প্রায় রাস্তাতেই কাটবে। সিমলা থেকে মানালি যেতে মোট 14টা টানেল পার করতে হয়। তার মধ্যে কিছু টানেল একদম ছোট ছোট, আর কিছু টানেল আছে একটু বড় বড়। রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়ে আমরা লাঞ্চ করেছিলাম। এই পুরো সিমলা ট্যুরের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা পার্টে। আপনাদের রিকোয়েস্ট করব, যদি ডিটেলস ইনফরমেশন চান তাহলে সিমলা প্লেলিস্টটা একবার কিন্তু দেখে নিতে পারেন, আপনাদের ধারণাটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি এই ভিডিওয়ে টোটাল ট্যুর প্যাকেজটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। পান্ডো, মান্ডি এইসব মেন জায়গা পার করে আমরা এবার ঢুকে পড়েছি কুলুতে। এখন আমরা যেখানটা দাঁড়িয়েছি সেটা হচ্ছে রিভার র্যাফটিং পয়েন্ট। তবে প্রায় সন্ধে হয়ে এসেছে, তাই আজ আমরা রিভার র্যাফটিং করব না, আর আজ কুলু শাল ফ্যাক্টরিটাও কিন্তু দেখব না, সেগুলো দেখবো আমরা ফেরার দিন। বেশ কিছুটা সময় এখানে কাটালাম, ম্যাগি খেলাম, চা খেলাম, বেশ ভালো লাগলো জায়গাটায় সময়টা কাটাতে। এরপর আবার আমরা রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে, কারণ এখান থেকে এখনো 40 কিলোমিটার আমাদের যেতে হবে। সন্ধে প্রায় 7:30টার দিকে আমরা গিয়ে পৌঁছালাম মানালিতে। আমাদের জন্য যে হোটেল ছিল, হোটেল রিও সোল। বাইরে থেকে দেখেই কিন্তু বেশ ইমপ্রেসিভ লাগছে হোটেলটা। চলুন এবার ভেতরে যাওয়া যাক এবং দেখি ভেতরের ইন্টেরিয়ার আর রুম কেমন। গ্রাউন্ড ফ্লোর নিয়ে এই হোটেলে রয়েছে মোট 5টা ফ্লোর, ওপর নিচ করার জন্য লিফটও রয়েছে। আমাদের রুম ছিল সেকেন্ড ফ্লোরে। তো চলুন আমাদের রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। জাস্ট লিফটের অপোজিটেই আমাদের রুম ছিল, রুম নাম্বার 205। এই হচ্ছে আমাদের রুম, দেখতেই পাচ্ছেন বেশ বড় রুম। এদিকে একটা বড় কিং সাইজের বেড রয়েছে, খুব স্পেশিয়াস রুমটা। এদিকে একটা বড় আয়না দেখতে পাচ্ছি, এদিকে রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমটা জাস্ট ওয়াও। এদিকে বেসিন, আয়না সব রয়েছে, ওদিকে গ্লাস দিয়ে বাথিং পোর্শনটা কিন্তু আলাদা করা রয়েছে, আর ওয়াশরুমটা কিন্তু বেশ বড়। এদিকে রয়েছে টিভি ক্যাবিনেট, জলের বোতল দেওয়া রয়েছে। এদিকে বেশ বড় বড় সোফা দিয়ে বসার জায়গা, বেশ বড় বেডটা। আর এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে বাইরের জাস্ট অসাধারণ ভিউ। এদিকে লং একটা ব্যালকনি রয়েছে, যেটা সবাই কিন্তু অ্যাক্সেস করতে পারে, তবে প্রত্যেকটা ব্যালকনি আলাদা আলাদা করা রয়েছে। রাতের ভিউটা দারুণ লাগছে, খুব সুন্দর। হোটেলটার বাইরে থেকে যেরকম, রুমটার ভেতর থেকেও সেরকম। যাই হোক, খুব টায়ার্ড ছিলাম, চলে এলাম ডিনার করতে। ডিনারে এখানেও কিন্তু সেই বুফে সিস্টেম, আপনি নিজের পছন্দ মতো খাবার নিয়ে নিজের মতো খেতে থাকুন। গুড মর্নিং, আজ ডে 3, আর মানালিতে আজ আমাদের প্রথম সকাল। আজ আমরা যাব মানালির সাইট সিন করতে। তার আগে চলুন ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্টে ঠিক এই রকম ভাবে সব জিনিস সাজানো থাকে, আপনারা নিজেদের মতো যেটা যেটা পছন্দ সেটা নিয়ে ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবকিছুই এইভাবে সাজিয়ে রেখে দেওয়া হয়। জাস্ট সেলফ সার্ভিস করে নিতে হয় এখানে, যেটা আপনার পছন্দ সেটা নিয়ে আপনারা খেতে থাকুন। আমি তো সব কিছুই একটু একটু করে ট্রাই করতাম। যাই হোক, ব্রেকফাস্ট সেরে এবার মানালিতে প্রথম দিন আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। চলুন তাহলে এক্সপ্লোর করা যাক মানালির প্রথম দিন। আজকে আমরা কি কি দেখব সেগুলো ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ওপরে ওঠার আগে আপনারা নিচে থেকেই কিন্তু সোলাং ভ্যালি এবং রোতাং পাসের জন্য ড্রেস এখান থেকে ভাড়া করে নিতে পারেন। ড্রেস এবং জুতো এখান থেকে নিয়ে নেওয়াটাই সেফ, কারণ ওপরে কিন্তু দামটা অনেক বেশি চায়। আমরা এখান থেকেই বরফের জুতো এবং ড্রেস ভাড়া করে নিয়েছিলাম। এরপর চলে আসুন স্পট 1 সোলাং ভ্যালিতে। সোলাং ভ্যালিতে নানান রকম রাইডস তো আছেই, তবে এখান থেকে আমরা এটিপি রাইড ভাড়া করে ওপরে চলে গিয়েছিলাম অঞ্জনী মহাদেব মন্দিরটা দেখতে।
এটা কিন্তু একদম মিস করবেন না, কারণ ভীষণ ভীষণ সুন্দর একটা জায়গা এই অঞ্জনী মহাদেব মন্দির। একটু বার্গেন করে এখানে আমরা ১২০০ টাকা দিয়ে পার এটিভি রাইড বুক করে এখান থেকে আমরা চলে গিয়েছিলাম সোজা ওপরে অঞ্জনী মহাদেবের মন্দিরে। আর এই যে বাইক রাইডটা, এটাও কিন্তু আপনার একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হবে। প্রথমে একটু ভয় ভয় করলেও পরে কিন্তু বেশ ভালো লাগবে। আর এই বাইকই আপনাদের ওপর থেকে নিচ পর্যন্ত আবার নিয়ে আসবে। যেখানে বাইক নামাবে আপনাদের, তারপরে বেশ কিছুটা রাস্তা কিন্তু হেঁটে যেতে হয়। এইরকম একটা কাঠের পুল করা আছে নদীর ওপর দিয়ে, সেই পুল পার করে আপনাদের চলে যেতে হবে ওপারে। ওই যে দেখতে পাচ্ছেন ওপর থেকে ঝর্ণা নেমেছে এবং নিচে মহাদেবের মন্দির, তার ওপরেই কিন্তু অনবরত ওই ঝর্ণার জল পড়ছে। এইসব জায়গায় এলে মন এমনিতেই শান্ত হয়ে যায়। আর তার সাথে উপরি পাওনা হলো চারদিকের অসামান্য পরিবেশ। একদিকে তুষার ঢাকা শৃঙ্গ, অন্যদিকে গাছের সারি, আর ঠিক এইখানেই ভীষণ সুন্দর ছোট্ট খুব আকর্ষণীয় একটা বজরংবলীর মন্দির রয়েছে। আর চারদিকটা দেখছেন বরফে ঢাকা। শীতকালে এলে কিন্তু এই জায়গাগুলো এক্কেবারে দুধ সাদা হয়ে থাকে বরফে। অঞ্জনী মহাদেবের মন্দিরে আপনারা শুধু এটিভি বাইক নয়, ঘোড়ায় করেও কিন্তু যেতে পারেন। ঘোড়াও আপনাদের ওপর পর্যন্ত নিয়ে যাবে এবং নিচ পর্যন্ত আবার ছেড়ে দেবে। এরপর আমরা পার করলাম সেই বিখ্যাত অটল টানেল। অটল টানেলের নর্থ পোল থেকে সাউথ পোলে আসার পরেই দৃশ্যপট তো পুরোটাই পাল্টে গেল। যেদিকে চোখ যাচ্ছে সাদা বরফে ঢাকা পাহাড়, আর ঠিক সেই রকমই ঠান্ডাও ছিল কিন্তু এখানে। এই রোতাং পাশে সময় যে কিভাবে কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না, জায়গাটা এতটাই সুন্দর। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যদি যান তাহলে এর থেকেও অনেক অনেক গুণ বেশি বরফ পাবেন কিন্তু এই রোতাং পাশে। আমরাও এখানে বেশ অনেকটা সময় কাটিয়ে রওনা দিলাম শিশু ভিলেজের উদ্দেশ্যে। আর এই যে রাস্তাটা দেখছেন এরকম রুক্ষ আমরা এপ্রিল মাসে গিয়েছিলাম। যদি আপনারা জানুয়ারি ফেব্রুয়ারি মাস করে যান, দুদিকটা কিন্তু একদম ধপধপে সাদা দেখতে পাবেন। বরফের চাদরে ঢেকে থাকে এই রাস্তা এবং রাস্তার দুপাশে গাছ। অটল টানেল থেকে শিশুর দূরত্ব মাত্র 11 কিলোমিটার। আমরা বেশ তাড়াতাড়ি পৌঁছে গেলাম শিশুতে। এখানেও কিন্তু বেশ ঠান্ডা ছিল, তবে আমাদের গ্রুপের মেয়েরা আমরা সেদিন প্ল্যান করে সবাই শাড়ি পরেছিলাম, বেশ মজা হয়েছিল। আর এই যে শিশু ভিলেজ, তার অসাধারণ সৌন্দর্যের সামনে দাঁড়িয়ে আমরা হয়ে গেছিলাম মুগ্ধ। রোতাং পাস, শিশু ভিলেজ, অঞ্জনী মহাদেব সব জায়গাতেই কিন্তু জিপ লাইনিং এর ব্যবস্থা রয়েছে। আপনারা আপনাদের কমফোর্ট অনুযায়ী এবং পকেট কতটা পারমিট করছে সেই বুঝে জায়গা চুজ করে তবেই কিন্তু জিপ লাইনটা করবেন। এই হচ্ছে শিশু লেক, বরফের সময় যা একেবারে সাদা হয়ে যায়। এপ্রিলের মিড উইকে যাওয়ার কারণে আমরা কিন্তু বরফটা একটু কম পেয়েছিলাম। আপনারা জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চের ফার্স্ট উইকের মধ্যেও যদি যান তাহলেও কিন্তু প্রচুর বরফ পাবেন এই শিশুতে, রোতাং পাশে এবং অটল টানেলে। আরেকটা কথা বলে রাখি, এই শিশুতে একটাই মাত্র রেস্টুরেন্ট আছে, তাই খাবার অর্ডার করে কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বসে থাকতে হয়। তাই লাঞ্চের ব্যবস্থাটা আপনারা অন্য জায়গায় করলে ভালো করবেন। এরপর ফেরার পালা, এবং যাবার সময় আমরা জিপ লাইনিং এর টিকিট কেটে গিয়েছিলাম। তো আমরা 1 নম্বর কাউন্টার থেকে টিকিট কেটেছিলাম। 5টার মধ্যেই কিন্তু আপনাদের এই কাউন্টারে আবার এসে টিকিট দেখাতে হবে। 5টার পর যদি আপনারা আসেন তাহলে কিন্তু টিকিটের ভ্যালিডিটি থাকে না। তো এখানে বেশ ভালোভাবে আমরা জিপ লাইনিং করলাম, ভীষণ ভীষণ মজা এসেছিল। খুব হেভি ওয়েট যদি না হন অথবা মেজর কোনো শারীরিক সমস্যা যদি না থেকে থাকে তাহলে এই জিপ লাইনিং একবার অতি অবশ্যই ট্রাই করবেন। জাস্ট অসাধারণ এক্সপিরিয়েন্স হবে। এরপর আবার আমরা সন্ধেবেলা ফিরে এলাম হোটেলে। হোটেলে কিন্তু বেশ
ভালো আমাদের আড্ডা জমতো সন্ধেবেলাটায়, কারণ আমাদের গ্রুপটা বেশ ভালো ছিল। আর যদি আপনারা ছোট গ্রুপেও যান, ব্যালকনিতে বসে বসেই কিন্তু আপনার সময় কেটে যাবে। গুড মর্নিং। আজ মানালিতে আমাদের তৃতীয় দিন। আজও আমরা মানালির বেশ কিছু সাইট সিন করব। চলুন বেরিয়ে পড়া যাক। প্রথমেই আমরা চলে এলাম বশিষ্ঠ মন্দির বা বশিষ্ঠ টেম্পল, যেটা ভীষণ ভীষণ বিখ্যাত এবং ভীষণ পুরনো মন্দির মানালির। পুরো কাঠের কাজ করা রয়েছে এই মন্দিরে। চলুন মন্দিরের ভেতরটা একটু প্রবেশ করা যাক। Tatum tatum takatum tati takardum tati takardum tati takardum tatum tatum takatum tati takardum tati takardum tati takardum tatum tatum takatum tati takardum tati takardum tati takardum ta আর এই বশিষ্ঠ মন্দির থেকেই পায়ে হেঁটে ট্রেক করে চলে যাওয়া যায় যোগিনী ওয়াটারফলস। আমাদের সাথে বয়স্ক এবং বাচ্চারা ছিল বলে আমরা আর সেই রিস্কটা নিইনি। এরপর আমরা চলে এলাম মানালির সেই বিখ্যাত হিড়িম্বা টেম্পলে, যার নাম আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। আমরা যখন গিয়েছিলাম তখন মন্দিরের রিনোভেশনের কিছু কাজ চলছিল, তাই ভেতর পর্যন্ত যেতে পারিনি। তবে এখন কাজ কমপ্লিট হয়ে গেছে। বাইরে থেকেই আমরা দর্শন করলাম এবং মন্দির গাত্রের কাঠের খোদাই কার্য দেখে কিন্তু সত্যিই অবাক হতে হয়। চারদিকে ঘন জঙ্গল, বড় বড় পাইন, ওক, দেবদারুর গাছ, আর তার মাঝখানে এই মন্দির। হিড়িম্বা টেম্পল থেকে বেরিয়ে মানালি মলের একদম কাছে দেখে নিন বন বিহার পার্ক, যেটা বাচ্চাদের জন্য কিন্তু দারুণ একটা জায়গা। এরপর মানালি মল রোডের ওপরেই দেখে নিন মানালি দুর্গা মন্দির বা দুর্গা বাড়ি। আরও কিছুটা পায়ে হেঁটে এগিয়ে গেলেই পেয়ে যাবেন এক অতি সুন্দর বুদ্ধিস্ট মনাস্ট্রি। এটা কিন্তু একদম মিস করবেন না, কারণ এখানে বুদ্ধদেবের বিশাল বড় একটা মূর্তি রয়েছে, যেটা একতলা এবং দোতলা, দুটো তলা মিলিয়ে দেখতে হয়। ডিটেলসে দেখতে চাইলে আমার আগের ভ্লগে দেখে নিতে পারেন। জায়গাটা সত্যি অসাধারণ আর ঠিক সেই রকমই শান্তিময়। এইসব মন্দির দেখে বেরিয়ে এক্সপ্লোর করুন মানালি মার্কেট। সিমলা মার্কেটের থেকে মানালি মার্কেট কিন্তু আমার অনেকটাই সস্তা লেগেছে। এখানে ভ্যারাইটিও প্রচুর, বার্গেনও বেশ ভালোভাবে করা যায়। ভালো করে বার্গেন করে নানান রকম ভ্যারাইটিস জিনিস কিন্তু আপনারা মানালি মার্কেট থেকে কিনতে পারেন। কোথাও ঘুরতে যাব আর প্রিয়জনদের জন্য কিছু উপহার আনবো না, সেটা তো হয় না। মানালি মার্কেটে মন ভরে কিন্তু আপনারা মার্কেটিং করতে পারবেন। যাই হোক, এবার রুমে ফিরে যাওয়ার পালা, কারণ আজকে সারা দিনটা ভীষণ হেক্টিক কেটেছে। কারণ আজকে প্রচুর সাইট সিন করেছি আমরা, অনেকক্ষণ মার্কেটে ঘুরেছি, সব কিছু এক্সপ্লোর করেছি। সেজন্য এখন ভীষণ টায়ার্ড। সোজা রুমে গিয়ে ডিনার করে শুয়ে পড়ব। আর ডিনারের মেনু রোজই প্রায় একই থাকে, তবে খাওয়া দাওয়ার স্বাদ দারুণ। গুড মর্নিং। আজ মানালিতে আমাদের 4th ডে। মোটামুটি মেন যে অ্যাট্রাকশনগুলো হয় বা মেন যে অ্যাক্টিভিটিসগুলো হয়, সেগুলো কিন্তু আমরা প্রায় সব কটাই করে নিয়েছি। আমাদের এখন বাকি আছে রিভার র্যাফটিং, গ্রুপে কেউ যদি প্যারাগ্লাইডিং করে সেগুলো, আর হচ্ছে কুলু শাল ফ্যাক্টরিটা আমাদের দেখা বাকি আছে। রাস্তার মধ্যেই পড়লো মানালি ফ্রুট মার্কেট। এখান থেকে কিন্তু নিঃসন্দেহে আপনারা ফ্রুট কিনতে পারেন। আমরা যতগুলো আপেল টেস্ট করে দেখেছিলাম, বেশ মিষ্টি ছিল। এরপর আমরা চলে এলাম অ্যাক্টিভিটিস পয়েন্টগুলোতে। হট এয়ার বেলুন ছিল, কিন্তু হট এয়ার বেলুনের চার্জেসটা এতটাই বেশি ছিল যে আমাদের একদমই পোষালো না। আর এটা কিন্তু ফ্লাই করবে না, নিচ থেকে বেশ কিছুটা উঁচুতে নিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকবে, সেজন্য এটা আমাদের পছন্দ হলো না। তাই এবার আমরা এগিয়ে চললাম রিভার র্যাফটিং পয়েন্টের দিকে,
যেদিন আমরা মানালি আসছিলাম সেদিনও রিভার র্যাফটিংয়ের অপশন ছিল, কিন্তু সন্ধে হয়ে গিয়েছিল বলে আমরা আর রিস্ক নিইনি। রিভার র্যাফটিং করতে মোটামুটি 3 ঘন্টা মতো সময় লাগে, তাই সাথে যারা আছে, যারা রিভার র্যাফটিং করছে না, তাদের কিন্তু অনেকটা ধৈর্য ধরে এক জায়গায় বসে থাকতে হবে। আর যারা রিভার র্যাফটিং করছেন তারা সেই এক্সপিরিয়েন্স কিন্তু একদম ভুলতে পারবেন না। কুলুর পিরটি নামক জায়গা থেকে এই রিভার র্যাফটিং শুরু হয়। গাড়ি এখানেই এনে আপনাদের দাঁড় করাবে। এরপর গ্রুপে আপনারা যতজন সদস্য রিভার র্যাফটিং করতে চান প্রত্যেকের নাম এবং বয়স লিখে একটা ফর্ম ফিল আপ করতে হয়। স্টার্টিং পয়েন্ট থেকে বোটে করে আপনারা পৌঁছাবেন এন্ডিং পয়েন্ট পর্যন্ত, আর এন্ডিং পয়েন্ট থেকে ওনারাই আবার গাড়ি করে আপনাদের স্টার্টিং পয়েন্টে এনে ড্রপ করে দেবেন। এরপর অতি অবশ্যই দেখে নিন কুলু শাল ফ্যাক্টরি। এটাও কিন্তু একদম মিস করবেন না। কত কষ্ট করে, কত হিসাব করে, কত নিখুঁত করে এনারা এক একটা শাল এইভাবে হাতে তৈরি করেন, সেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। যখন কেনার সময় আমরা বার্গেন করি তখন এরপর থেকে একবার এনাদের এই পরিশ্রমটার কথা কিন্তু অতি অবশ্যই মাথায় রাখবেন। সব শেষে চলে আসুন কুলুর বিখ্যাত মাতা বৈষ্ণোদেবীর মন্দিরে। এখানে পুজো দিয়ে মন শান্ত হয়ে যাবে। আর এরপর কুলু ছেড়ে আমরা সোজা চলে এলাম কাশলে। মানালি ছেড়ে কুলুতে নানান রকম অ্যাক্টিভিটিস করে যখন আমরা কাশল পৌঁছালাম তখন অনেক রাত হয়ে গেছে, তাই ডিনার করে শুয়ে পড়া ছাড়া সেদিন আর কোনো কাজ ছিল না। আজ ডে 6। কাশল জায়গাটা যে কতটা সুন্দর সেটা আজ সকালবেলা আমরা উপলব্ধি করতে পারছি। আর এই ছিল কাশলে আমাদের ক্যাম্প। একদম পার্বতী নদীর ধারেই এই ছিল আমাদের ক্যাম্প। চারদিক পাহাড় দিয়ে ঘেরা, সামনে বয়ে গেছে পার্বতী নদী, আর তার মাঝে আমাদের এই সুন্দর কাশল ক্যাম্প। এবার চলুন এই কাশল ক্যাম্পে আমরা যে রুমটায় ছিলাম সেগুলো একটু দেখিয়ে দিই। এখানে পর পর এরকম প্রচুর কটেজ রয়েছে। এটা হচ্ছে 102 নম্বর কটেজ। চলুন একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ক্যাম্পের ভেতরটা। সাধারণত ক্যাম্প বলতে আমরা যা বুঝি একদম ছোট্ট টেন্ট দেওয়া, এটা কিন্তু একদমই নয়। বেশ বড়, বেশ স্পেশিয়াস, বড় বড় বেড দেওয়া রয়েছে। ওদিকে একটা বেড, এদিকে একটা বেড। ওদিকেরটা কিন্তু কিং সাইজ, 3জন শুতে পারবে, এদিকটায় 2জন শুতে পারবে। চার্জিং পয়েন্ট রয়েছে, বেশ সুন্দর করে সাজানো রয়েছে। আচ্ছা, এদিকে রয়েছে ওয়াশরুম, অ্যাটাচ ওয়াশরুম, তার মধ্যে গিজার, কোমোড সব কিছুর ব্যবস্থা রয়েছে। আর গরম জল কিন্তু সবসময়ই পাওয়া যায়। এদিকে আয়না, বেসিন সব কিছুই রয়েছে, বেশ সুন্দর। আর এই হচ্ছে বাইরেটা। বাইরেও বসার প্রচুর জায়গা রয়েছে, সামনেই নদী রয়েছে। খুব সুন্দর করে এই ক্যাম্পটা সাজানো। মানে আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ধরনের ক্যাম্প দেখি তার থেকে কিন্তু একেবারেই আলাদা। আর প্লাস পয়েন্ট হচ্ছে সামনে দিয়ে, একদম সামনে দিয়ে বয়ে গেছে পার্বতী নদী। যখন ইচ্ছা হবে তখন গিয়ে নদীর জলে পা ডুবিয়ে একেবারে প্রকৃতির সাথে মিশে যান। জায়গাটা সত্যি ভীষণ ভীষণ সুন্দর। কাশলে গেলে চেষ্টা করবেন এই ধরনের ক্যাম্পগুলোতে থাকার, যেগুলো নদীর একেবারে লাগোয়া। এখানে লাঞ্চ সেরে আমরা চলে এলাম সোজা মণিকরণ। কাশল থেকে মণিকরণের দূরত্ব গাড়িতে মাত্র 10 মিনিট। যেখানে গাড়ি নামাবে সেখান থেকে পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিটেই আপনারা মণিকরণ পৌঁছে যাবেন। আর এই যে ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে নদী, বর্ষার সময় বেশ ফুলে ফেঁপে ওঠে। আর এই যে তালাগুলো দেখছেন, এগুলো কিন্তু সবাই নিজের ইচ্ছা পূরণের জন্য লাগিয়ে দিয়ে যান, আর চাবিটা ফেলে দেন জলের মধ্যে। মণিকরণ দুটো কারণে বিখ্যাত। প্রথমত গুরুদ্বারা, আর দ্বিতীয়ত হচ্ছে এই হট ওয়াটার স্প্রিং, যেখানে পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা স্নানের ব্যবস্থা করা রয়েছে। এবং এখানে স্নান করলে সত্যি সত্যি গায়ের হাতে পায়ের ব্যথা ভীষণ ভীষণ কমে যায়। ভেতর দিকে রয়েছে মহাদেবের এরকম একটা মূর্তি, তার নিচেও রয়েছে উষ্ণ প্রস্রবণ। আর এখানে হাঁড়িতে করে লঙ্গারের সব চাল ডাল সেদ্ধ করা হয়। অনেকেই মানত করে এখানে পয়সাও ফেলে যান, আবার অনেকেই চাল এবং ডাল কাপড়ে বেঁধে এর মধ্যে সেদ্ধ করে সেগুলো আবার বাড়িও নিয়ে যান। এই জায়গাটা কিন্তু ভীষণ ভীষণ পবিত্র।
আর আশ্চর্যেরও বিষয়, কারণ মাটির তলা থেকে এই উষ্ণ প্রস্রবণ উঠে আসছে। লঙ্গরের সব চাল ডাল কিন্তু এখানেই সেদ্ধ হয়। আমরাও এইভাবে কাপড়ের মধ্যে বেঁধে বেশ কিছু চাল ডাল সেদ্ধ করে নিয়ে এসেছিলাম প্রসাদ হিসেবে। মহাদেবের মূর্তির পেছনেই রয়েছে মাতা পার্বতীর আরেক মন্দির, সেখানে গিয়েও কিন্তু আপনারা নিজেদের মনের ইচ্ছা জানিয়ে পুজো দিয়ে আসতে পারেন। এরপর আমরা আবার ফিরে এলাম ক্যাম্পে। সূর্যাস্ত দেখতে না পেলেও নদীর ধারে বসে দারুণ এক সন্ধে নামা দেখলাম। আর সন্ধ্যের পর এই হচ্ছে আমাদের ক্যাম্পের ভাইবস। ভীষণ ভীষণ সুন্দর লাগছে সন্ধ্যের পর। চারদিকে যখন আলোগুলো জ্বলে উঠছে তখন কিন্তু জাস্ট অসাধারণ দেখতে লাগছে। সন্ধেবেলা বারবিকিউ, বনফায়ার, নাচ গানের আসর বসেছিল। কাসলে 2টো দিন সবাই আসেন রেস্ট করতে, কারণ পুরো সিমলা কুলু মানালি ট্যুরটা কিন্তু অনেকটাই হেকটিক হয়, অনেক লং লং জার্নি থাকে, তাই 2টো দিন কাসলে সবাই আসেন রেস্ট করার জন্য। এবার বলি, আমরা এই পুরো ট্যুরটা করেছিলাম অফবিট ট্রাভেলসের সাথে। 6 রাত 7 দিনের এই ট্যুরে আমাদের মোট খরচা পড়েছিল 17,500 টাকা। আর এর মধ্যে কোনো জায়গায় কিন্তু লাঞ্চ ইনক্লুড থাকে না, যেহেতু সারা দিন বাইরে সাইট সিন করতেই কেটে যায়, সেজন্য লাঞ্চটা কিন্তু প্যাকেজের মধ্যে থাকে না। বাকি প্রত্যেকটা জায়গার হোটেল কস্ট, ব্রেকফাস্ট, ডিনার এগুলো সব কিন্তু এই প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে। আর যে কোনো জায়গায় আপনাদের যে এন্ট্রি ফিস গুলো লাগে সেগুলোও কিন্তু প্যাকেজের বাইরে। আমি স্ক্রিনে অফবিট ট্রাভেলের যোগাযোগের নাম্বার দিয়ে দিলাম। আপনারা যদি সিমলা মানালি কাসলের ট্যুর করেন তাহলে চোখ বন্ধ করে কিন্তু এনাদের সাথে যোগাযোগ করে যেতে পারেন। এনারা 2 রাত 3 দিন থেকে শুরু করে 5 রাত 6 দিন, 6 রাত 7 দিনের দারুণ একটা আইটিনারি আপনাদের বানিয়ে দেবেন। এবার ফেরার পালা। 7ম দিন ব্রেকফাস্ট সেরে কাসল ক্যাম্পকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ফেরার পথে কাসল যে মার্কেটটা আছে সেই মার্কেটটাও আমরা বেশ কিছুক্ষণ ঘুরে নিলাম। এই পুরো প্যাকেজটা কিন্তু চণ্ডীগড় টু চণ্ডীগড় হয়, মানে আপনি এখান থেকে চণ্ডীগড় পৌঁছাবেন, সেখান থেকে সব দায়িত্ব ওনাদের। পুরো ট্যুরটা কমপ্লিট করিয়ে ওনারা আবার আপনাদের চণ্ডীগড়ে এনে ছেড়ে দেবেন। আমরা যাবার সময় কালকা পর্যন্ত গিয়েছিলাম, ওনারা কালকা থেকে আমাদের পিক আপ করেছিলেন। আপনারা ট্যুরটা কালকা টু চণ্ডীগড় করতে পারেন, অথবা চণ্ডীগড় টু চণ্ডীগড়ও করতে পারেন। এটা কিন্তু পুরোটাই আপনাদের ওপর। কেমন লাগলো আমাদের এই সিমলা মানালি কাসলের কমপ্লিট ট্যুর গাইড, কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি ভিডিওটা কোনোভাবে কাজে লেগে থাকে তাহলে অতি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সব ডিটেলস তুলে ধরতে গিয়ে আজকের ভিডিও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আমি জানি যাদের দরকার তারা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন সব রকম ইনফরমেশনের জন্য। তাহলে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে অন্য কোনো গন্তব্যে। ধন্যবাদ।